দীর্ঘ টানাপোড়েনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা 7 কলেজ। ভর্তির প্রক্রিয়া থেকে সরে গেল দাবি। পরবর্তী সিদ্ধান্ত নেবে বিশেষজ্ঞ কমিটি। 2024-25 শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 7 কলেজকে অধিভুক্ত করার সিদ্ধান্ত ছিল ভুল বলছেন শিক্ষকরা। সাবেক 2 ভিসির মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে তৈরি হয়েছিল জটিলতা। ওনাদের কোনো টাচিংও নাই বা ওনারা কোনো ফিজিক্যালি আমাদেরকে মনিটরিংও করেন না। আসলে আমরা অনেক কিছুই আমরা কাঙ্ক্ষিত কোনো ফলাফল দেখতে পাই। ইসলামী আন্দোলন কার্যালয়ে বিএনপি মহাসচিব। একে অন্যকে আঘাত করে বক্তব্য দেবে না ফেসিবাদ বিরোধী শক্তি। 1 বছরের মধ্যে নির্বাচন সম্ভব। ফেসিবাদ বিরোধী শক্তিগুলো আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না। আর 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে। এটাই আসলে মূলত আমাদের কথা। ন্যায় বিচারের পক্ষে দাঁড়িয়ে শেখ হাসিনাকে ফেরত দেবে দিল্লি, আশা টবি ক্যাডম্যানের। 2 আওয়ামী নেতা ও 6 সাবেক পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। তারিক সিদ্দিকের বিরুদ্ধে 3 বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের 812 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। দুদকের 4 মামলায় আসামি আরও 18 জন। ব্যবসায়ী নাসির উদ্দিনকে হত্যা চেষ্টা মামলায় পরিমনির জামিন। 9 মাসেও হাজির না হওয়ায় আদালতের ভৎসনা। ন্যায় বিচার পাওয়ার আশা নাইকার। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। এতক্ষণ শিরোনামগুলো দেখে নিচ্ছিলেন। ঢাকার 7টি কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না। কলেজগুলোর অধ্যক্ষের সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বলেছেন 2024-25 সেশন থেকেই শিক্ষার্থীদের আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি করা হবে না। তবে চলমান শিক্ষাবর্ষগুলোর কার্যক্রম অব্যাহত থাকবে। পৃথকীকরণ সহ কলেজগুলোর পরবর্তী কার্যক্রম মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে নেয়ার সুপারিশও করা হয়েছে। রাজধানীর 7টি বড় কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বের করে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় 2017 সালের 16 ফেব্রুয়ারি। তখন থেকে কলেজগুলোর শিক্ষার্থী ভর্তি, পরীক্ষা, মূল্যায়ন, ফলাফল প্রকাশ পরিচালিত হতো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কিন্তু এর যথেষ্ট সুবিধা পায়নি শিক্ষার্থীরা। উল্টো নানা ভোগান্তির অভিযোগে অধিভুক্তি থেকে বেরিয়ে যাওয়ার দাবি তোলা হচ্ছিল বেশ কয়েক বছর ধরেই। রোববার রাতের সংঘর্ষের পর সোমবার দুপুর 12টায় জরুরি বৈঠক ডাকেন উপাচার্য। যথাসময়ে সেই বৈঠকে যোগ দেন সরকারি 7 কলেজের অধ্যক্ষরা। প্রায় 2.5 ঘণ্টা ব্যাপী চলা বৈঠকে যৌক্তিক বিচ্ছেদের পাশাপাশি রোববার রাত জুড়ে চলা শিক্ষার্থীদের সংঘর্ষের বিষয়টি নিয়ে আলোচনা হয়। 3টার দিকে বৈঠকে নেওয়া 5টি সিদ্ধান্ত জানাতে 3টার দিকে সাংবাদিকদের সামনে হাজির হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং অন্যান্যরা। জানান 7 কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না। 2024-25 শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর আগে আমরা 2025-26-এর ভর্তি হবে না মর্মে আমরা লিখিতভাবে মন্ত্রণালয়কে জানিয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে 7 কলেজের এই বিচ্ছেদের প্রক্রিয়াটি কি হবে সেটি বড় প্রশ্ন। তবে আপাতত সিদ্ধান্ত এসেছে 7 কলেজের শিক্ষা কার্যক্রম আপাতত দেখভাল করবে 29 ডিসেম্বর 2024 তারিখে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে। আসন সংখ্যা এবং ভর্তি ফি তারাই নির্ধারণ করবে। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি 2024-25 শিক্ষাবর্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনার জন্য সভায় জোর সুপারিশ করা হয়। এই কমিটিকে আমরা অনুরোধ করছি আমাদের পরবর্তী কার্যক্রম, শিক্ষা কার্যক্রম তাদের মাধ্যমে পরিচালনা করবার জন্য তারা যেভাবে সিদ্ধান্ত নেবেন, এবং এই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্ণ সহযোগিতা করবে কমিটিকে।
রোববার রাতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতির আহ্বান জানিয়েছেন ঢাবি উপাচার্য ও কলেজের অধ্যক্ষরা। উপাচার্যের পদত্যাগের যে দাবি শিক্ষার্থীরা করেছে সে বিষয়ে প্রশ্ন করা হলে উত্তর দেননি উপাচার্য। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, 24 ঘন্টার মধ্যে সকল দাবি মানা না হলে নিউ মার্কেট থানা ঘেরাও ও 7 কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়ি চলতে না দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে 7 কলেজের শিক্ষার্থীরা। ঢাকা কলেজে আছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত, যাচ্ছে তার কাছে। শান্ত, নতুন কর্মসূচি ঘোষণা করার আসলে কি কারণ, আর অধ্যক্ষদের সাথে আলোচনায় কি কথা হলো? নেন্সি, মূল কারণ হচ্ছে এখানে তাদের যে 6টি দাবি ছিল, তার প্রথম যে দাবি সেটি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যে অধিভুক্তি সেটি বাতিলকরণ। এটি তারা সাদরে গ্রহণ করলেও আরও যে 5টি দাবি রয়েছে সেই দাবি নিয়ে কোনো নির্দেশনা না পাওয়ার কারণে কিন্তু এই শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হন এবং অধ্যক্ষের সাথে যে মিটিং চলছিল সেই মিটিং কক্ষ থেকে তারা বেরিয়ে এসে তারা স্লোগান দেন এবং একটা পর্যায়ে আমরা দেখি ঢাকা কলেজের গেটের আশেপাশে তারা কিন্তু অবস্থান নেন। পরবর্তীতে এসে শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু এখানে ব্রিফ করা হয়। সেখানে তারা যে কথাগুলো তুলে ধরেন যে তাদের যে আরও দাবিগুলো ছিল, বিশেষ করে এই ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে যেই সংঘাতের ঘটনা ঘটেছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে যে হামলা করা হয়েছে এটার সাথে জড়িত যেই নিউ মার্কেট থানার পুলিশ যারা জড়িত ছিলেন তাদেরকে প্রত্যাহার করার যে দাবি, একই সাথে ইডেন কলেজ এবং বদরুন্নেসা কলেজ সহ যে নারী শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে যে আচরণ করা হয়েছে, তাদেরকে যেই অশালীন অঙ্গভঙ্গি করা হয়েছে তার সাথে জড়িতদের বিচার দাবি, এই যে দাবিগুলো রয়েছে সেগুলোকে তারা বাস্তবে রূপান্তরিত করার জন্য, দাবি আদায়ের জন্য তারা 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে তারা যতটুকু জানিয়েছেন যে যদি না ঘটে, যদি পুলিশ সদস্যদেরকে প্রত্যাহার না করা হয় রাকিব হামলার, সেই ক্ষেত্রে তারা নিউ মার্কেট থানা ঘেরাও কর্মসূচি দিয়েছেন 24 ঘন্টা পরে। একই সাথে তারা বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গাড়িগুলো রয়েছে সেগুলো এই 7 কলেজের সামনে দিয়ে তারা যাতায়াত বন্ধ করে দিবেন, এমনটি তারা জানিয়েছেন। এবং বৈঠকে যেটি আলোচনা হয়েছে, অধ্যক্ষ কিন্তু যে আলোচনা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডির সাথে সেই বিষয়গুলো তারা কিন্তু তুলে ধরেন এবং সেখানেই যখন তাদের দাবিগুলোর মূল্যায়ন তো হচ্ছিল না সেটা দেখে কিন্তু তারা বিক্ষুব্ধ হয়ে এই কর্মসূচি ঘোষণা করেছে। ন্যান্সি। শান্ত, আপনাকে ধন্যবাদ। এর আগে রোববার রাতভর সংঘর্ষের পর সোমবার দিনভরই উত্তেজনা বিরাজ করেছে 7 কলেজে। সড়ক অবরোধ করেন বাংলা কলেজের শিক্ষার্থীরা। এতে মিরপুর সড়কে তৈরি হয় তীব্র যানজট। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হওয়ার সিদ্ধান্তে স্বাভাবিক হয় পরিস্থিতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দুর্ব্যবহারের প্রতিবাদে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সড়কে নামলে রোববার রাতভরই পুলিশের সাথে চলে এমন ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা। রাতে সোমবার সকাল থেকে ঢাকার 7 পয়েন্টে অবরোধের ডাক দেয় 7 কলেজের শিক্ষার্থীরা। বাতিল করা হয় ক্লাস পরীক্ষা। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 11:30টার দিকে মিরপুর সড়কে নেমে পড়েন বাংলা কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধে বন্ধ হয়ে যায় দুই পাশের সড়ক দিয়ে যান চলাচল। আমাদের দাবি, আমাদের যে শিক্ষা সিন্ডিকেটের মাধ্যমে আমাদের যে ক্ষতি করা হচ্ছে এই ক্ষতি থেকে আমরা নিস্তার চাই এবং অতি দ্রুত স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চাই। আমরা অভিভাবকবিহীন, আমরা অভিভাবক চাচ্ছি এবং সেই অভিভাবক হচ্ছে একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়। রাষ্ট্র এবং ঢাবি যদি আমাদের পক্ষে পজিটিভ কোনো সাইন না দেয় তাহলে আবার আমরা নতুন করে কর্মসূচি ঘোষণা করব। প্রায় ঘণ্টাখানেকের অবরোধে চরম ভোগান্তিতে পড়েন এ পথের যাতায়াতকারীরা। মিরপুর থেকে আসছি, আইসা দিকে গাড়ি আর এদিকে আসতেছে না, তো সামনে কি হয়ে গেছি গঞ্জাম। বার্ডেন হসপিটালে যাব, তো এইভাবে ডিস্টার্ব করলে তো হয় না, তাই না? বগুড়া থেকে এসে টেকনিক্যালে নামছি, নামার পরে যখন সিএনজি নিলাম তখন বলতেছে এই পাশে আন্দোলন হচ্ছে, যাওয়া যাবে না। সড়কে না নামলেও সকাল থেকে থমথমে পরিস্থিতি তৈরি হয় ঢাকা কলেজের সামনের সড়ক নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব এলাকায়। আমি সুমাইয়া শাইনা। পরে বেলা 12টায় ঢাকা কলেজে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাতিল সহ 6 দফা দাবি জানিয়ে বিকাল 4টা পর্যন্ত সময় বেঁধে দেন 7 কলেজের শিক্ষার্থীরা। মামুন বাহিনী দিয়ে নীলক্ষেত মিরপুর রোডে আমাদের উপর অতর্কিতভাবে হামলা হয়েছে। যদি 4 ঘন্টার ভিতরে
আমাদের দাবি বাস্তবায়ন না হয় আমরা কঠিন কর্মসূচির দিকে যাব। আমরা বারবার বলেছি এই যে শিক্ষার্থীকে বারে বারে মুখোমুখি দাঁড় না করিয়ে এই সংঘাত না তৈরি করে এই বিষয়টির একটা সৃজনশীল সমাধান আপনারা দেন। তার আগেই ৩টার দিকে ৭ কলেজের অধ্যক্ষের সাথে বৈঠক শেষে আসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হওয়া সহ ৫ সিদ্ধান্ত। এরপরেই স্বাভাবিক হয় পরিস্থিতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ৭ কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তিতে এত যে দুর্ভোগ অশান্তি হলো তার কারণ কি? এই জটিলতা কি অবধারিত ছিল? অনেকেই বলছেন এটা আসলে ৮ বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখনকার ভিসি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের তখনকার ভিসির দ্বন্দ্বের ফল। আওয়ামী লীগ সরকারে কার কত প্রতাপ সেটা প্রমাণ করতে শুধু বিরাট এক ঝামেলা তৈরি করা হয়েছিল। অভিজ্ঞরা বলছেন সব দিক থেকে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত ছিল ভুল, এতে বেড়েছে বিশৃঙ্খলা। রাতভর সংঘর্ষে নির্ঘুম রাত পার করে রাজধানীবাসী। ধাওয়া পাল্টা ধাওয়া আর টিয়ারশেলে আহত অনেক শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীদের এই সংঘর্ষের রেশ ছিল দিনেও। এর আগেও বহুবার সড়ক অবরোধ মিছিল জমায়েত করেছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। অধিভুক্তির মাধ্যমে শিক্ষার মানোন্নয়নের যে কথা বলা হয়েছিল সেটিকে এখন অনেকেই মনে করছেন মূলও ঝুলানো। উপকার কই? উপকার থেকে ক্ষতি বেশি হয়েছে আমরা 21-22 সেশনের স্টুডেন্ট, আমাদের এখনো সেকেন্ড ইয়ার ফাইনাল শেষ করতে পারেনি। লক্ষ্য করা গেছে যে আমাদের যে ক্রমান্বয়ে সেশন জট থেকে শুরু করে শিক্ষার যে মান এটা অবনতির দিকে যাচ্ছে। আমাদের ন্যায্য অধিকার কখনোই পায়নি, তারা আমাদের নিয়ে বলতে পারেন যে ব্যবসা করছে। আমাদের শিক্ষার মান কখনোই উন্নয়ন হয় নাই। ৭ বছরের বেশি সময় পর আবারও আলাদা হচ্ছে কলেজগুলো। প্রশ্ন উঠছে, এত ঝামেলা বিশৃঙ্খলার মাধ্যমে লাভবান হলো কে? কাগজে কলমে সীমাবদ্ধ, ফিজিক্যালি ওনাদের কোনো টাচিংও নেই বা ওনারা কোনো ফিজিক্যালি আমাদেরকে মনিটরিংও করেন না। ওখানকার বিশ্ববিদ্যালয়ের টিচাররা এখানে ক্লাস নিতেন, যদি ওনারা আমাদের ছাত্রদের সাথে টাচে আসতেন, ৭ কলেজের শিক্ষার্থীদের টাচে থাকতেন, তাদেরকে দেখতেন, একটা সুযোগ থাকতো উভয়ের মধ্যে একটা ভাবের আদান প্রদান। 2014 সালে কিছু কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ফেরানোর পরামর্শ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ঢাবি উপাচার্য আরেফিন সিদ্দিকের আগ্রহ থাকলেও রাজি ছিলেন না জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনা রশিদ। বিচ্ছেদ ঠেকাতে জট কমানোর ক্র্যাশ প্রোগ্রামও চালু করেন তিনি, কিন্তু তাতেও সফল হননি। জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় তৎকালীন যে ভাইস চ্যান্সেলর মহোদয়রা ছিলেন তাদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের একটা ফসল, যেটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে চাপিয়ে দেওয়া বিষয় ছিল। তখন আমরা যেটা আশান্বিত ছিলাম, এটা যেভাবে ঘটে গেছে সেটা হলো কোনো রকম বিচার বিশ্লেষণ না করে। তো এইবারে একটা আশার জায়গা, সেটা হলো যে একটা অন্তত কমিটি হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন, যারা এটা নিয়ে অন্তত চিন্তা করছেন। ঢাবি থেকে আলাদা হলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেতে আগ্রহী নয় শিক্ষার্থীরা। অভিজ্ঞরা বলছেন সিদ্ধান্ত নিতে হবে উচ্চশিক্ষার মানোন্নয়নের স্বার্থে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণা করতে আগামীকাল দুপুর 2টা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। একই সাথে রবিবার পুলিশি হামলার নিন্দা ও বিচার দাবি করেছেন তারা। অন্যথায় কঠিন কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। কখনো জাতীয় প্রেস ক্লাবের সামনে, কখনো শাহবাগে টানা 9 দিন অবস্থান কর্মসূচি চালিয়ে আসছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। 6 দফা দাবি এখন 1 দফায়। প্রাথমিক বিদ্যালয়ের মতোই ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করতে হবে। জরিপ করা হয়েছে, তথ্য নেওয়া হয়েছে, গবেষণা করা হয়েছে, সেখানেও 1 নাম্বার সুপারিশ আসছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ দেওয়া হোক। যদি দিশা না দেয় পরবর্তীতে আমরা আমার অনশন সহ কঠোর কর্মসূচি বাধ্য থাকবো। 40 বছর ধরে এই বৈষম্য হচ্ছে জানিয়ে আন্দোলনরতরা বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থানের পর আর কোনো বৈষম্য মানা হবে না। শিক্ষকদের যৌক্তিক দাবিতে পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের শাস্তির দাবি জানান তারা। আমার বাবার বয়সী শিক্ষক, ওনাদের ঘরে বসে খাওয়ার কথা আজকে যাদের, আজ তাদের গায়ে প্রশাসনিক ভাইয়েরা হাত তুলেছেন।
আমরা জাতীয়করণের ঘোষণা তো পাইনি, বরঞ্চ বাবার বয়সী শিক্ষকদের গায়ে তারা হাত তুলেছেন। আন্দোলনের কারণে শাহবাগ থেকে টিএসসি মুখী সড়কের পশ্চিম পাশ বন্ধ রাখা হয়েছে। এক লেনে সব গাড়ি যাতায়াতে বিপাকে পড়েন ওই পথের যাত্রীরা। তারা বলছেন যৌক্তিক দাবির দ্রুত সমাধান করা দরকার। যেহেতু এক লেনে আমরা তো ডাইন বাম হয়ে যাইতে পারতে আসি না, যার কারণে তো আমাদের লেন বাই লেন আসতে হইতে আছে সামনের দিকে। এই কারণে আমাদের অনেক সময় লেগে যাইতে আছে। 1984 সাল থেকে দেশে প্রাথমিক বিদ্যালয়ের মতোই ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা শিক্ষাদান করে আসছেন। এসব শিক্ষকদের কেউ বেতন পান না, তবে কেউ কেউ ভাতা পান নামমাত্র 3300 কিংবা 3500 টাকা করে। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে দুপক্ষ কিছু যৌথ সিদ্ধান্ত নেয়। মির্জা ফখরুল জানিয়েছেন, আধিপত্য ও সাম্রাজ্যবাদ মুক্ত টেকসই গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের ব্যাপারে একমত হয়েছে তারা। ফ্যাসিবাদ বিরোধী শক্তি একে অন্যকে আঘাত করে বক্তব্য দেয়া থেকে বিরত থাকবে। আর চরমোনাই পীর জানান, তার দল মনে করে 6 মাস থেকে 1 বছরের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব। বিগত জোট কিংবা যুগপৎ আন্দোলনে না থাকলেও বিএনপির সঙ্গে 2024-এর 7 জানুয়ারির নির্বাচন বর্জন করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আওয়ামী লীগ সরকারের শেষ দিকে যেমন ছিল সমালোচনা মুখর, তেমনি রাজনৈতিক দল হিসেবে রাজপথে ছিল জুলাই বিপ্লবেও। আগামী নির্বাচন, চলমান রাজনীতি ও নানান সংকট ইস্যুতে এবার বিরল এক ঘটনা ঘটল পল্টনে ইসলামী আন্দোলনের কার্যালয়ে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এলেন দলটির আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করতে। প্রায় 1.5 ঘন্টার বৈঠকে নেওয়া হয় বেশ কিছু যৌথ সিদ্ধান্ত। বিএনপি মহাসচিব জানান, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা সহ ভোটাধিকার ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির জানান, দল মনে করে আগামী 6 থেকে 1 বছরের মধ্যেই নির্বাচন সম্ভব। টেকসই গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা। দ্রুত সময়, আমরা সেখানে শব্দটা ব্যবহার করেছি, খুব বেশি সময়টা না নিয়ে যৌক্তিক, সেই যৌক্তিক সময়টা আমরা বলেছি 1 থেকে 1.5 বছরের মধ্যে, এরকম একটা কথা আমরা বলেছি। আর 6 মাস তো প্রায় চলেই গেল, আর 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে। মির্জা ফখরুল জানান, ফ্যাসিবাদ বিরোধী শক্তি একে অন্যকে আঘাত দিয়ে বক্তব্য দেবে না। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না। আগামীতে যাতে আমেরিকার মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব। ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবে না। এর আগে 21 জানুয়ারি বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ভারত ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে নাকি বিচারহীনতার দিকে থাকবে, সিদ্ধান্ত দেশটির। তবে ন্যায় বিচারের জন্য দিল্লি শেখ হাসিনাকে ফেরত দিবে, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেছেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাটম্যান। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংবাদ সম্মেলন করেন তিনি। এদিকে 2 আওয়ামী লীগ নেতা ও 6 পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি করতে তাকে ফেরত আনার বিষয়ে ভারত সরকারকে কূটনৈতিক পত্র দিয়েছে সরকার। এর জবাবে ভারত জানায়, কূটনৈতিক পত্রের বৈধতা খতিয়ে দেখে জবাব দেয়া হবে, কিন্তু এখনো কোনো সাড়া নেই। জুলাই গণহত্যার বিচারের জন্য শেখ হাসিনাকে দেশে পাঠিয়ে ন্যায় বিচারের পক্ষে থাকবে ভারত, আশা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাটম্যানের। For us to be hopeful that she will be returned to face trial here. We can demonstrate that the trial will be fair, that she will be given every opportunity to defend herself. It's a matter for India to decide, as I said on the last occasion, whether it wants to stand on the side of impunity or whether it wants to stand on the side of the rule of law. We certainly hope it will choose the latter.
এর আগে মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি পক্ষের আইনজীবী থাকা এবং বর্তমানে রাষ্ট্রপক্ষের হয়ে কাজ করায় নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে কিনা জানতে চাওয়া ক্যাডম্যানের কাছে। Cases are very complex. They're going to take time. They cannot be rushed, and they need to be done properly. I'm very confident with the team that the Chief Prosecutor has assembled that will be done properly. এদিকে গণহত্যার অভিযোগে 6 পুলিশ সহ 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর জানান, ঢাকার আলোচিত হত্যাকাণ্ডের সাথে প্রত্যেকেরই জড়িত থাকার প্রমাণ পেয়েছেন তারা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি নিয়ে কোনো তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। এই অবস্থানের কথা জানিয়ে মুখপাত্র বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কর্মরত শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদের দ্বৈত নাগরিকত্ব নিয়েও জানে না সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রফিকুল আলম আরও জানান, সীমান্ত নিয়ে প্রতিবেশীর সাথে উত্তেজনা থাকলেও ভারতসহ সব দেশের সাথেই সুসম্পর্ক চায় বাংলাদেশ। এ সময়ে সম্প্রতি ভারতের ব্যাঙ্গালোরে বাংলাদেশি নারী ধর্ষিত হওয়ার বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য মন্ত্রণালয়ের কাছে নেই। বাংলাদেশ মিশন বিষয়টি নিয়ে খোঁজ খবর নিচ্ছে বলেও জানান তিনি। অর্থনৈতিক কারণে রোমানিয়া সহ ইউরোপের কিছু দেশ ঢাকা থেকে ভিসা ইস্যু করছে না বলেও জানান মুখপাত্র। আসছে মার্চে ফিফা প্রেসিডেন্ট ঢাকা সফরের সম্ভাবনার কথাও জানান তিনি। রেড অ্যালার্টের ব্যাপারে আমার কাছে আপডেটেড তথ্য নাই। প্রতিবেশী দেশগুলোর মধ্যে সীমান্তে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়ে থাকে, যেটা আমাদের ক্ষেত্রেও ঘটছে। আমরা সবসময় মনে করি যে বাংলাদেশ সবার সাথে সুসম্পর্ক প্রত্যাশা করে এবং বাংলাদেশের কার্যক্রম সেভাবেই পরিচালিত হয়। 3 বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের 812 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে 4টি মামলা করেছে দুদক। এসব মামলায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হক এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এম মফিদুর রহমান সহ আসামি করা হয়েছে 19 জনকে। তারিক আহমেদ সিদ্দিক আওয়ামী লীগ সরকারের প্রভাবশালীদের তালিকায় শীর্ষস্থানীয় একজন। টানা প্রায় 16 বছর ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা, যার ক্ষমতার দাপটে তটস্থ থাকত সবাই। এবার একে একে বেরিয়ে আসছে তারই দুর্নীতির অজানা সব দলিল। দুদকের দায়ের করা মামলা মতে হযরত শাহজালাল, কক্সবাজার ও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের নামে প্রায় 800 কোটি টাকার বেশি লুটপাট করেছেন তিনি। দুদক জানায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার নির্মাণ কাজে সহযোগীদের নিয়ে আত্মসাৎ করেছেন 250 কোটি টাকা। একই সঙ্গে থার্ড টার্মিনালের ব্যয় বাড়িয়ে দেখিয়ে লুট করেছেন 200 কোটি টাকা। এভাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট 450 কোটি টাকা আত্মসাতের প্রমাণ নিয়ে আলাদা 2টি মামলা করেছে দুদক। আসামি করা হয়েছে বেবিচকের আরও 10 জনকে। ঢাকায় বাস্তবায়িত ইনস্টলেশন অফ রাডার উইথ সিএনএস এটিএম শীর্ষক প্রকল্পের কাজে প্রচলিত ক্রয় প্রক্রিয়ার বিদ্যমান বিধান লঙ্ঘন করে স্পেসিফিকেশন অনুযায়ী কাজ না করে প্রায় 200 কোটি টাকা আত্মসাতের অভিযোগে আজ একটি মামলা রুজু হয়েছে। দুদক আরও জানায়, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্প থেকে 212 কোটি টাকা এবং কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ ও রানওয়ে উন্নয়ন প্রকল্প থেকে 150 কোটি টাকা আত্মসাৎ হয়েছে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটের সম্প্রসারণ কাজে প্রচলিত ক্রয় প্রক্রিয়ার বিদ্যমান বিধান লঙ্ঘন করে স্পেসিফিকেশন অনুযায়ী কাজ না করে এবং বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে স্থানীয় প্রতিষ্ঠান অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে কাজ করে প্রায় 212 কোটি টাকা আত্মসাতের অভিযোগে আরও একটি মামলা রুজু করা হয়েছে। 4 মামলায় তারেক সিদ্দিক সহ সবগুলোতে আসামি বিমান মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হক ও বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। সংশ্লিষ্টদের নিয়ে আসামি 19 জন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যা চেষ্টা মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি। সকালে আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন তিনি। এর আগে গেল দিন তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। জামিন পেয়ে পরিমণি ন্যায় বিচার পাওয়ার আশার কথা জানান। ভালোবাসা সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান ভক্তদের।
2021 সালে পরিমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে ক্লাব ভাঙচুর ও ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদকে মারধর করেন বলে অভিযোগ পরিমণির বিরুদ্ধে। পিবিআইয়ের জমা দেয়া তদন্ত প্রতিবেদনে পরিমণির জড়িত থাকার প্রাথমিক প্রমাণের কথা বলা হয়। পরে গত বছরের 17 এপ্রিল পরিমণিকে আদালতে হাজির হতে সমনও জারি করা হয়। 9 মাস পেরিয়ে গেলেও অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে যাননি তিনি। রোববার নাসিরউদ্দিনের মামলায় চার্জ গঠন করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। আদেশ দেন বিচার শুরুর। সোমবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন চান পরিমণি। সমন জারির 9 মাস ধরে হাজির না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আদালত। পরে 1000 টাকার বন্ডে মঞ্জুর হয় পরিমণির জামিন। জামিন পেয়ে পরিমণি বলেন, খালাস পাওয়ার মাধ্যমে চূড়ান্ত বিজয়ের আশা করছেন তিনি। জানান আদালতের প্রতি আস্থার কথা। যে আমি একটা মামলা করলাম, তার 2.5 বছর পরে, ঠিক 2.5 বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমনের জন্য, তার কিছু না। এবং এটা বিচারাধীন। আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো, আমি ন্যায় বিচার পাবো। আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো, আর আপনারা আমার সাথে থাকবেন। এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই। পরিমণির আইনজীবী বলেন, পরিমণির দায়ের করা মামলা চলার মধ্যেই ব্যবসায়ী নাসিরউদ্দিন এই মামলাটি করেন। একই সাথে দুটি মামলা চলতে পারে না বলেও জানান তিনি। এই বিষয়ে আরেকটি মামলা চলমান থাকা সঠিক হয়নি বলে আমরা আইনজীবীরা মনে করেছি বলেই দরখাস্ত দিয়েছিলাম। তো যাই হোক, আমরা ট্রায়াল ফেস করব। এই আদালতে আমরা শুনানি করতে পারিনি, আমরা উচ্চ আদালতে যাওয়ার সার্বিক প্রস্তুতি নিব। এদিকে 25 জানুয়ারি দেয়া ফেসবুক পোস্টের বিষয়ে কিছুই বলতে রাজি হননি পরিমণি। আমি যতটুকু দিয়েছি ততটুকুই আমার বক্তব্য, তারপর যদি ক্লিয়ার করতে হবে নিজে থেকে করব। থ্যাংক ইউ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করতে না পারলে ট্রাম্প প্রশাসনের চাপের মুখে পড়তে পারে বাংলাদেশ। এতে করে বাংলাদেশে মার্কিন সহায়তাও কমতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। বলেছেন, যুক্তরাষ্ট্রের চীন নীতি বাংলাদেশের প্রতিরক্ষা খাতে প্রভাব ফেলার শঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। আর চীন ও ভারত দুই প্রতিবেশীর সাথে আগের মতো ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখাও কঠিন হতে পারে বলে ধারণা তাদের। সেক্ষেত্রে কোনো একটি পক্ষ বেছে নেয়ার চাপও বাড়তে পারে ঢাকার উপর। ফের ট্রাম্প জামানায় যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর যে মন্ত্রিসভা গঠন করেছেন ট্রাম্প, তাও প্রত্যাশিত চমক নেই খুব একটা। ব্যবসায়ী থেকে শুরু করে ট্রাম্পের ঘনিষ্ঠজনরাই মূলত দায়িত্বশীল পদে। অনেকেই বলছেন, কবছর আগেও মোস্ট আনপ্রেডিক্টেবল ট্রাম্প এখন মোস্ট প্রেডিক্টেবল। ভোটের আগের ও পরের কথা আর কাজে দারুণ মিল তাঁর। যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ না হলেও মার্কিন নীতি দারুণভাবে প্রভাবিত করে ঢাকাকে। সেই সাথে চীন ও ভারত নিয়ে ট্রাম্পের ভাবনা আর পদক্ষেপে প্রভাব পড়তে পারে বাংলাদেশেও। যেই জায়গাতে তার অর্থনৈতিক বেনিফিট থাকবে সেই সব দেশের সাথে তার এক ধরনের সম্পর্কের জোরালো সৃষ্টি হবে। চীনের ক্ষেত্রে তার একটা এক্সেপশন হওয়ার সম্ভাবনা আছে, ভারতের ক্ষেত্রে এক্সেপশন হওয়ার সম্ভাবনা, এবং দুটোই বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের স্থিতিশীলতার সাথে জড়িত। চীন মার্কিন যুক্তরাষ্ট্রকে ঘিরে বাংলাদেশের যে ফরেন পলিসির গতি প্রকৃতি কি হবে, এইটা আগের মতো যেটা আমরা বলতাম যে ব্যালেন্সিং, এইটা খুব সম্ভবত থাকবে না। সুতরাং সেইখানে এক ধরনের অ্যালায়েন্স পলিটিক্সের মতো টিল্ট তৈরি হতে পারে, সেটা নিয়ে আমাদের প্রস্তুতি থাকা দরকার। গণতন্ত্রের জন্য আমাদের যে সংগ্রাম, সেখানে বাংলাদেশ যদি দ্রুত একটা সুশাসন প্রতিষ্ঠিত করতে না পারে, যে ফর্মেই হোক অথবা যে ধরনের সরকারের মাধ্যমেই হোক, তাহলে আমরা সম্ভবত আরও একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছি। রিপাবলিকানরা সেই ঢালাওভাবে যে অর্থ সাহায্য যেটা করে বা প্রকল্প সাহায্য যেটা করে, সেটা অবশ্যই স্তীমিত হয়ে আসবে, মানে কমে যাবে। বাংলাদেশি গার্মেন্টস পণ্যের এককভাবে সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র। খুব স্বাভাবিক কারণেই ট্রাম্পের ট্যাক্স নীতি ভাবাচ্ছে বিশ্লেষকদের। এর বাইরে জলবায়ু ও স্বাস্থ্য খাত কিংবা রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের বরাদ্দও কমতে পারে বলে ধারণা।
তাই ঢাকা ওয়াশিংটন সম্পর্ক রক্ষা ও নিজেদের স্বার্থ রক্ষায় মিশনের বরাদ্দ বাড়ানো এবং সেগুলোকে আরও সক্রিয় হওয়ার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। পাশাপাশি উন্নয়ন করতে হবে অভ্যন্তরীণ পরিস্থিতিরও। দূতাবাস যেটা আছে ওয়াশিংটনে, এটাকে সম্পূর্ণ ঢেলে সাজানো, অনেক বেশি আর্থিক দিকটাও চিন্তা করতে হবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের লবির কিন্তু একটা বড় রকমের ভূমিকা থাকবে আগামী 4 বছর। সুতরাং সেই জায়গাতে আমাদেরকে এখন মনোযোগ দিতে হবে। মার্কিন পররাষ্ট্র নীতিতে চীন নীতিটা গুরুত্বপূর্ণ হয়ে উঠে তখন হয়তো আমাদের প্রতিরক্ষা নীতিতেও কিছুটা প্রভাব ফেলবে। যুক্তরাষ্ট্রের বেশ কতগুলো প্রস্তাব অনেক দিন থেকেই ঘোরাঘুরি করছে, ঝুলে আছে। ওইগুলোর পরিপ্রেক্ষিতে নতুন ধরনের কোনো ব্যবস্থার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে চাপ আসতে পারে। এগুলো মোকাবেলার জন্য আমাদের একটা ক্রেডিবল গভর্নমেন্ট দরকার, পপুলার গভর্নমেন্ট দরকার, অ্যাট দ্য সেম টাইম গুড গভর্নেন্স দরকার। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকার যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ রক্ষা, সেটি মাথায় রেখেই কূটনীতিকদের কাজ করার পরামর্শ দিলেন এই দুই বিশ্লেষক। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতা এবং সংসদের আসনের লোভ দেখিয়ে তরুণ প্রজন্মকে কেনা সম্ভব না, এমনটাই বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় হাসনাত বলেন, আওয়ামী লীগ আগামীতে নির্বাচনে আসবে কিনা, রাজনীতি করবে কিনা সেসব অনেক পরের আলোচনা। সবার আগে শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের বিচার নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না সেটি নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করা যায় সেটি নিয়ে তাদের মধ্যে কোনো আলাপ আলোচনা নাই। কারণ তাদের মধ্যে ভোট ব্যাংকের চিন্তা রয়েছে, তাদের মধ্যে আওয়ামী লীগের ব্যবসার চিন্তা রয়েছে, আওয়ামী লীগের পুনর্বাসনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ব্যবসাগুলোকে তারা দখল করতে চায়। ভোটের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে সশস্ত্র বাহিনীর সদস্যদেরও সংযুক্ত করা গেলে আস্থা বাড়বে, এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে নীলফামারীতে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, ভোটের নিরাপত্তায় বিএনসিসি সদস্যদেরকেও সংযুক্ত করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে। আগামী নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা নির্বাচন কমিশনের হাতে নেই জানিয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী স্বল্প সংস্কার শেষে 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে প্রস্তুতি নিচ্ছে কমিশন। যদি ভোট কেন্দ্রের ভিতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞার মধ্যে সশস্ত্র বাহিনীকেও সংযুক্ত করার আমরা অপেক্ষা করি, দেখি এটা সংযুক্ত হয় কিনা, হলে পারে একটা ভ্যালু অ্যাড হবে স্বল্প সংস্কারের মাধ্যমে ডিসেম্বর 2025-এ, অথবা যদি আরেকটু বেশি সংস্কার করার সুযোগ দেওয়া হয় তাহলে 2026-এর জুন নাগাদ ইলেকশন করা সম্ভব। সংগঠনের নেতাকে গ্রেফতারের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখেছে বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। এতে খুলনা ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। শ্রমিক ইউনিয়ন নেতাকে মুক্তি না দেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শ্রমিকদের। পাম্প মালিকরা জানিয়েছেন, তেল সরবরাহ বন্ধ থাকলে কাল নাগাদ সংকট চরম আকার ধারণ করতে পারে। খুলনার খালিশপুর ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে সকালে জড়ো হন শ্রমিকরা। বিভাগীয় শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে বিক্ষোভ করেন তারা। পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে দ্বিতীয় দিনের মতো জ্বালানি তেল উত্তোলন বন্ধ রাখেন শ্রমিকরা। এতে খুলনা বিভাগের 10 জেলা ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের 6 জেলার পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। আমরা কোনো রকম দাঙ্গামা করতেছি না, আমাদের কর্মবিরতি আমরা গাড়ি চালাবো না। মোট 16টা জেলায় এই তেল সরবরাহ করা হয় এই 3 ডিপো থেকে। পদ্মা, মেঘনা, যমুনা ট্যাঙ্ক লরি বন্ধ রয়েছে। আমাদের সাধারণ সম্পাদক সাহেব একটা মিথ্যা মামলায় অ্যারেস্ট হয়েছেন, তার মুক্তির দাবিতে আমরা এই কর্মবিরতি চালু করে রাখছি। পাশাপাশি আমার নেতৃবৃন্দর নামে যে মিথ্যা মামলা আছে, আমার সাধারণ শ্রমিকের নামে যে মিথ্যা মামলা আছে, এই সম্পূর্ণ মিথ্যা মামলা আমার এই প্রত্যাহার করতে হবে।
খুলনা বিভাগীয় জ্বালানি তেল পরিবেশক সমিতির সভাপতি জানিয়েছেন, তেল সরবরাহ শুরু না হলে মঙ্গলবার থেকে পাম্পগুলোতে দেখা দেবে চরম সংকট। শুক্রবার শনিবার ডিপো বন্ধ, তেল উত্তোলন হয়নি এবং যে তেল ছিল আমার মনে হয় যে আজকে দুপুরের ভিতরে অনেক তেল শূন্য হয়ে গেছে, অনেক পাম্প ড্রাই হয়ে গেছে এবং আমার মনে হয় কালকের থেকে পাম্পের থেকে তেল দিতে পারবে না। এদিকে খুলনা মেট্রোপলিটন আদালতে তোলা হয় শ্রমিক নেতা আলী আজিমকে। জামিন শুনানি শেষে তা নামঞ্জুর করেন আদালত। পরে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিক ইউনিয়নের নেতারা। আমাদের যে কর্মবিরতি এটা লাগাতার চলবে যতদিন আমাদের সাধারণ সম্পাদক জামিন না ইউনিয়ন পর্যন্ত না আসা পর্যন্ত এই কর্মবিরতি চলতে থাকবে। বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় ৫ আগস্টের পর একটি মামলা হয়। সেই মামলায় রোববার খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেফতার করা হয়। এর পরপরই কর্মবিরতির ঘোষণা দেন শ্রমিকরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। দিল্লির বিধানসভায় সরকার গঠন করতে পারলে অঞ্চলটি থেকে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের বিতাড়িত করা হবে। রোববার নারেলায় এক নির্বাচনী জনসভায় এই কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলেন, বিজেপি নিজেদের সব প্রতিশ্রুতি পূরণ করবে। দিল্লিকে অবৈধ বাংলাদেশি অভিবাসী ও রোহিঙ্গা মুক্ত করা হবে। একজন একজন করে খুঁজে বের করে বিতাড়িত করা হবে দিল্লি থেকে। দিল্লি হবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাজধানী। এ সময় রাজধানীতে ক্ষমতাসীন আম আদমি পার্টিকেও আক্রমণ করেন এই বিজেপি নেতা। বলেন, আম আদমি পার্টি মূলত অবৈধ আয় পার্টি। দিল্লিতে বিশুদ্ধ পানির অভাব আর ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার জন্য দায়ী করেন ক্ষমতাসীনদের খামখেয়ালিপনাকেই। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ।